আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন বৈঠকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুপুর 12:30 থেকে প্রায় 2টা পর্যন্ত চলে বৈঠক। এতে ভোটের সার্বিক বিষয়, তফসিল, ভোটার সংখ্যা, ভোট গ্রহণের সময় বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেন সিইসি। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি, বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাসের কথা জানান তিনি। সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। তিনি জানান, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হয়েছে জানিয়ে আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আদালতের আদেশ পেলে বাগেরহাটে 4টি সংসদীয় আসন এবং গাজীপুরের 5টি আসন পুনর্বহাল করে গ্যাজেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা, আনুষ্ঠানিকভাবে জানান প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দল থেকে তা পরিষ্কার করেননি। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি করেনি বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাত্র 30 বছর বয়সের মধ্যে মন্ত্রিত্বের স্বাদ পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে মৃত্যুর হাত থেকে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব পান তারা। তবে অন্তর্বর্তী সরকারের 16 মাসের মধ্যেই তাদের যাত্রা শেষ হলো। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন এই 2 ছাত্র উপদেষ্টা। এই বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই 2 ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, কোর্ট, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এর আগে সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে উপদেষ্টা থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। মন্ত্রণালয়ের বিভিন্ন ফিরিস্তি দিলেও তার মেয়াদে দুর্নীতি, অনিয়মের অভিযোগ চেপে যান আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন অতিরঞ্জিত সংবাদ করা হয়েছে তার বিরুদ্ধে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি, সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে
কাভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করিনি, আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি। আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দলের হয়ে কোন এলাকায় নির্বাচন করবেন তা খোলাসা করেননি তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিনও মন্ত্রণালয়ে আসেননি, কথা বলেননি। গণমাধ্যমের সাথেও শোনা যাচ্ছে তিনিও নির্বাচন করবেন। মাহফুজ আলম আর আসিফ মাহমুদ পদত্যাগ করবার পর উপদেষ্টা পরিষদে এখন 21 জন সদস্য রইলেন। যে 4টি মন্ত্রণালয় খালি হয়েছে সেখানে নতুন কাউকে নেয়ার সম্ভাবনা কম। পুরনোদের মধ্যেই দায়িত্ব বন্টন করা হবে বলে জানা গেছে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। দেশকে রক্ষা করতে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, একমাত্র বিএনপি জনগণের সামনে দেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেছে, তা বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায়। কোন প্রতিহিংসা রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার চতুর্থ দিনে সারা দেশের যুব ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি ভিন্ন মতের মানুষের অধিকার নিশ্চিত করবে, কারো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে। সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ। তারেক রহমান বলেন, মানুষ তর্ক বিতর্কের রাজনীতি পছন্দ করে না, রাজনৈতিক দলের পরিকল্পনা জানতে চায়। বিএনপি ছাড়া আর কেউ কর্ম পরিকল্পনা দেয়নি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।